ভারতে ভোটারদের ভোটদানে উৎসাহিত করার এক প্রকল্পে যুক্তরাষ্ট্র থেকে কয়েক মিলিয়ন ডলার পাঠানো হয়েছিল বলে যে তথ্য বেরিয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতে নির্বাচনে প্রভাব বিস্তারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড ওই অর্থায়ন করেছিল অভিযোগে দেশটিতে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এর মাঝেই শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবে মার্কিন অর্থায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে গভর্নরদের নিয়ে আয়োজিত গভর্নর ওয়ার্কিং সেশনস অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে ইউএসএইডের অর্থায়নের এই তথ্য প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজি গত 16 ফেব্রুয়ারি জানায় বাংলাদেশের জন্য ইউএসএইডের ওই সহায়তা বাতিল করা হয়েছে। একই দিন ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য নির্ধারিত $2.10 কোটি কর্মসূচি সহ বিশ্বের 11টি দেশে আর্থিক সহায়তা স্থগিত হয়। জয়শঙ্কর বলেছেন, নিজের বাড়ি না ছাড়লেও আপনার সুরক্ষা হুমকির সম্মুখীন হতে পারে, কারণ আপনার চিন্তার প্রক্রিয়া, প্রভাব, বয়ান, মনোবল কি সঠিক এবং ভুল তা সম্পর্কে আপনার ধারণা ফোনের মাধ্যমেও প্রভাবিত হয়। আপনি প্রতিদিন কি পড়েন, কোন ধরনের ছবি দেখেন, সেসবও। ভারতের ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে ইউএসএইডের $2.10 কোটি তহবিল নিয়ে করা ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য সম্পর্কে ভারতে তুমুল বিতর্ক চলছে। দেশটির সরকার ও বিরোধীরা ভারতের নির্বাচনী প্রক্রিয়াতে বিদেশি হস্তক্ষেপের বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। এ বিষয়ে জয়শঙ্কর বলেন, আমি মনে করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের লোকজন সেখানে কিছু তথ্য প্রকাশ করেছেন এবং তা স্পষ্টতই উদ্বেগজনক। ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংস্থাগুলোর নিজেদের দৃষ্টিভঙ্গি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এমন কিছু ক্রিয়াকলাপ আছে যার নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। সরকার হিসেবে আমরা এই বিষয়ে তদন্ত করছি, কারণ এই ধরনের সংস্থাগুলোর প্রতিবেদন করার বাধ্যবাধকতা রয়েছে। আমরা বিশ্বাস করি প্রকৃত তথ্য উদ্ঘাটিত হবে। তিনি আরো বলেন, আমি এখন ইউএসএইড বা অন্যান্য সংস্থার ক্ষেত্রে এসব ঘটেছে বলে দেখছি। দেখুন, আপনি ইউএসএইডের সঙ্গে কাজ করেন বা না করেন, প্রশ্ন সেটি নয়। ভারতে ইউএসএইডকে অনুমতি দেওয়া হয়েছিল ঐতিহাসিকভাবে। এখানে ইউএসএইডকে ভালো কাজ করার জন্য সৎ বিশ্বাসে অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র থেকে যে ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে তারা অসৎ উদ্দেশ্যে কাজ করেছে। জয়শঙ্কর আরও যুক্ত করেন, ভারতে যদি এই ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে এই অসৎ কাজের সঙ্গে কারা কারা জড়িত তা দেশের জানা উচিত। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি ইউএসএইডের ওই অর্থ ভারতে ডিপ স্টেট বজায় রাখতে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছে। আবারও লোহিত সাগরে মার্কিন ও ইয়েমেনি আনসারুল্লাহ হুথি বাহিনীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ ঘটনায় হুথি যোদ্ধারা প্রথমবারের মতো একটি মার্কিন F-16 যুদ্ধ বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যদিও ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়, তবে বিশ্লেষকদের মতে এটি হুথি বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতার একটি বড় ইঙ্গিত। মার্কিন প্রতিরক্ষা দপ্তর নিশ্চিত করেছে হুথিরা একটি মার্কিন F-16 যুদ্ধ বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা ফক্স নিউজের বরাতে জানিয়েছে, 19 ফেব্রুয়ারি প্রথমবারের মতো ইয়েমেনি আনসারুল্লাহ বাহিনী আমেরিকার একটি F-16 যুদ্ধ বিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে। ওই প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ বিমানটি ইয়েমেন উপকূলের কাছাকাছি লোহিত সাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এই হামলার শিকার হয়। তবে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং বিমানটিকে আঘাত করতে ব্যর্থ হয়। পেন্টাগন কর্মকর্তারা আরও জানিয়েছেন, একই দিনে হুথি বাহিনী আমেরিকার একটি MQ-9 ড্রোনকেও লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা মনে করছেন যে আনসারুল্লাহ বাহিনীর এ ধরনের হামলা সামরিক সংঘাতের ক্ষেত্রে বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত দেয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হুথিদের মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা চলছে। এই বৈঠকগুলোতে মতবিরোধ রয়েছে। কেউ কেউ প্রচলিত সন্ত্রাস বিরোধী পদ্ধতি অবলম্বনের পক্ষে, আবার কেউ আনসারুল্লাহ বাহিনীর উপর অব্যাহত হামলার পক্ষে মত দিচ্ছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলোচনায় একটি সম্ভাব্য বিকল্প হিসেবে প্রতিরক্ষামূলক কৌশল গ্রহণের কথা ভাবা হচ্ছে, যার মাধ্যমে ইয়েমেনি আনসারুল্লাহ সরকারের অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে পারে।
গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ২২ ফেব্রুয়ারি শনিবার আরও ৪ ইসরায়েলি বন্দীকে ছেড়ে দিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যখন বন্দীদের হস্তান্তর করছিল, তখন তাদের মধ্যে একজন মঞ্চে এক বিস্ময়কর ঘটনা ঘটিয়ে বসে। ওই বন্দী মঞ্চে হাত নাড়তে নাড়তে ২ হামাস যোদ্ধার কপালে চুমু খান। বিষয়টি দর্শক সারির সকলকে বেশ অবাক করে। খবরটি প্রকাশ করেছে এপি নিউজ। মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দীদের মধ্যে অন্যতম হলেন এলিয়া কোহেন, ওমের ওয়েস্কার্ট এবং ওমের শেম তোভ। নুসিরাতের হস্তান্তরের স্থানে মঞ্চে উপস্থিত হয়ে তাদেরকে হাসতে দেখা গেছে। এ সময় জিম্মিদের একজন তার পাশে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি এক যোদ্ধার কপালে চুমু দেওয়ার ঘটনাটি ঘটান। এই ৩ জিম্মিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পরে তাদের নিয়ে রওনা হন রেড ক্রসের সদস্যরা। রেড ক্রস গাড়ির কনভয় মধ্য গাজার নুসিরাতে হস্তান্তরের স্থান ছেড়ে ৩ ইসরায়েলি বন্দীকে গাজার ভেতরে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে নিয়ে গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বন্দী কোহেন, ওয়েস্কার্ট এবং শেম টফকে রেড ক্রস সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। তারা ইসরায়েলে যাচ্ছে, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা মূল্যায়ন করা হবে। তারা আরও বলেছেন, সেনাবাহিনী ৬ষ্ঠ বন্দীকে গ্রহণ করতে প্রস্তুত, যাকে অচিরে রেড ক্রসের মাধ্যমে স্থানান্তর করা হবে। পরে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, রেড ক্রসের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার ৬ষ্ঠ বন্দী আল সাইদকে মানবিক সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী বলেছে, রেড ক্রস তাকে নিয়ে গাজার সামরিক ও শিনবেট ঘাঁটিতে প্রবেশ করছে। এর আগে ২ জিম্মিকে মুক্তি দেয় হামাস। তাদের একজন অ্যাভেরা মেনগিস্তু, যাকে ২০২৪ সালে গাজায় প্রবেশের দায়ে আটক করে হামাস। আরেকজন বন্দী ৪০ বছর বয়সী তাল শাওহাম। ২০২৩ সালের ৭ অক্টোবর তাকে ইসরায়েলের কিপ্তুস বেরি থেকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, গত ৭ অক্টোবর জিম্মি হওয়া মোট ২৫১ জনের মধ্যে বিভিন্ন চুক্তি ও বন্দি বিনিময়ের অংশ হিসেবে ১৩৮ জন জীবিত, ৪ জন মৃত অবস্থায় মুক্তি পেয়েছে। এছাড়া মৃত অবস্থায় ৪০ জিম্মির লাশ উদ্ধার এবং জীবিত অবস্থায় ৮ জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েলি সেনারা। খবরে বলা হয়, হামাসের হাতে এখনও ৬১ জন জিম্মি আটকে রয়েছে, যাদের মধ্যে ৩১ জন মৃত বলে ধারণা করছে ইসরায়েল। এসব জিম্মির মধ্যে ৫ জন এমন জিম্মি রয়েছেন যারা ইসরায়েলের বাসিন্দা নন। এই ৫ জনের মধ্যে ৩ জন থাইল্যান্ডের, ১ জন নেপালের এবং ১ জন তানজানিয়ার নাগরিক। এদের মধ্যে ২ জন জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে।